আগরপাড়ার প্রদীপ কর মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠছে। এই প্রদীপ করের পরিবার এবার পুলিশে অভিযোগ জানাচ্ছে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কি অভিযোগ জানানো হচ্ছে, কার বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে? অতনুদা, গতকালের এই ঘটনা এবং সে ঘটনার পরে কিন্তু সন্ধ্যাবেলা এই যে প্রদীপ করের যে ভাই অর্থাৎ তপন কর, তার স্ত্রী মৌসুমী কর খর্দ থানাতে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগপত্রে এনআরসি এবং এসআইআর এর জন্যই কিন্তু এই প্রদীপ কর আত্মঘাতী হয়েছেন এমনটাই কিন্তু অভিযোগপত্রে লেখা রয়েছে। এবং তার শেষে তিনি লিখেছেন যে সত্য উদ্ঘাটন হোক এবং একদম সত্য উদ্ঘাটন এবং তদন্ত সেই জায়গা থেকে তদন্ত হোক। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, গতকালের অভিযোগের পরে কিন্তু তারপরে কিন্তু আরেকটি অভিযোগ করা হয় মৌসুমী করের তরফ থেকে খর্দ থানাতে। সেখানে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ কিন্তু করা হয়েছে এবং সেখানে কিন্তু নির্দিষ্ট কারণ নামে কিন্তু অভিযোগ করা হয়নি। কিন্তু সেই জায়গা থেকে যেটা পুলিশি সূত্র থেকে জানা যাচ্ছে যে যেহেতু এসআইআর এবং এনআরসির জন্য এই আত্মহত্যা করেছেন এই প্রদীপ কর, সেই জায়গা থেকে কিন্তু এই অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগপত্রে পরিষ্কারভাবে যে মৌসুমী কর সেখানে অভিযোগপত্র লিখেছেন যে এসআইআর এবং এনআরসির জন্যই প্রদীপ কর কিন্তু আত্মহত্যা করেছেন। পাশাপাশি যে সঠিক তদন্ত হোক এবং সত্যটা উদ্ঘাটন হোক এমনটাই কিন্তু অভিযোগপত্রে লিখেছেন মৌসুমী কর। প্রদীপ কর 2002-এর এসআইআর এর যে লিস্ট ছিল সেই লিস্টে তার নাম ছিল, কিন্তু তার 4 ভাই বোন যে এনআরসির আওতায়, তাদের কি হবে? সুইসাইড নোটে নাকি এমনই লিখে গিয়েছেন আগরপাড়ার প্রদীপ কর। প্রতিবেশীরা বলছেন এসআইআর ঘোষণার পর এনআরসি নিয়ে তার আতঙ্ক আরো বেড়ে গিয়েছিল। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই নাকি এনআরসি নিয়ে আতঙ্ক বেড়েছিল উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করের। এসআইআর কি, নাম বাদ গেলে কি হবে, এই নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন তিনি। তারপরই আত্মঘাতী হন প্রদীপ কর। বুধবার এমনটাই জানান প্রদীপ করের প্রতিবেশীরা। ওনার যে ভাইয়ের বউ আছে এসআইআর নিয়ে প্রেস কনফারেন্স, তারপরে 8টার সময় এসেছিল, বললো দাদা এসআইআর একটা কি আছে। আমি কেন, কি হয়েছে? বলছে আমার দাদা দেখো বারবার যাচ্ছে আসছে, বিড়ি খাচ্ছে 10 মিনিট পর পর, এইরকম তো চলছে। কিন্তু সেটা নিয়ে ওনার ভিতরে গিয়ে কি ছিল সেরকম কোনো কিছু দেখা যায়নি। হয়তো দেখছেন যে হয়তো বাংলাদেশের পাঠিয়ে দেবে এরকম। ওখানে বড় বড় করে লেখা নিচের দিকে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। আমি শুনেছি পলাশিতে ওনাদের বাড়ি ছিল, কিন্তু এইখানে প্রায় 45-46 বছর ধরে ভাড়া থাকতেন। ফ্ল্যাটে জাস্ট 6-7 মাস হলো উনি কিনে এসেছেন। এটাই ওনাকে মানসিকভাবে দিল। আমার নিজের জায়গা থেকে আমি এইভাবে উৎখাত হব। কেউ বলছে 2002 সালে লিস্টে নাম ছিল, তাতেও শান্তি হয় না। মানুষের ভেতরে যখন আঘাত লাগে তখন এইভাবে থামানো যায় না। শুধু নিজের জন্য নয়, 4 ভাই বোনকে নিয়েও চিন্তায় ছিলেন প্রদীপ কর। তাঁর দেহের পাশে যে ডায়েরি মিলেছে সেখানে প্রতি লাইনে এনআরসির উল্লেখ। প্রদীপ করের আত্মীয় জানিয়েছেন তাঁর 4টি আঙুল কাটা ছিল, তাই লিখতে অসুবিধা হতো। ফলে তাঁর লেখা খুব একটা পরিষ্কার নয়। ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক আঙুল ছিল না। খাওয়া দাওয়া কি ডান হাতে না বাঁ হাতে করতে পারে নাকি? লিখতে তো 4টে আঙুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, 4টে আঙুল একদম ছিল না তার। এই নোট থেকে কিছু লেখা আমরা উদ্ধার করতে পেরেছি। ডায়েরিতে লেখা রয়েছে 4 বোন ভাই এনআরসির আওতায়, এদের কি হবে? আমরা এখন কি করব? এই ডায়েরিকেই প্রাথমিকভাবে প্রদীপ করের সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। এখানে আরো লেখা রয়েছে তার বাড়ি নদিয়া জেলায়। তার কাছে দলিল ছিল, ভোটার লিস্টে বাবার নাম আছে, মায়ের নাম আছে। 1980-তে মারা গিয়েছেন। এনআরসির আতঙ্ক তাড়া করছিল প্রদীপ করকে। এসআইআর ঘোষণার পর যে আতঙ্ক বেড়ে যায় বলেই দাবি প্রতিবেশীদের। এদিন পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলেন পরিবারের সঙ্গে। আগরপাড়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। গতকাল এই প্রদীপ করের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি বলেন এর প্রতিবাদ হবে, জোরালো প্রতিবাদ হবে। রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিলের কথা বলেছেন তিনি। জয়নগরে তৃণমূলের বিক্ষোভ প্রতিবাদে, মোল্লার চক থেকে নতুনহাট পর্যন্ত বিক্ষোভ।
তিনি বলেছিলেন যে প্রতিবাদ মিছিল হবে এলাকায়, নির্দেশ দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। আর পাল্টা 4 নভেম্বর মিছিলের ডাক শুভেন্দু অধিকারী। যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক, বাহক বলে দাবি করে, একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে? এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়বো। তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটি, জাস্টিস ফর প্রদীপ কর, এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে। আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো। একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। উনি মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি হাঁটবো, আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই মতো প্রতিবাদ। আজ বিভিন্ন জায়গায় প্রতিবাদ, রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। তৃণমূলের প্রতিবাদ মিছিল, যেখানে দেখা যাচ্ছে মোল্লার চক, নতুন হাট পর্যন্ত বিক্ষোভ মিছিল দোষীদের কঠোর শাস্তির দাবিতে। সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছে, এই প্রদীপ করের যে আত্মহত্যা, এসআইআর এর ভয়ে আতঙ্কিত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং কলমে কেন্দ্রীয় বিজেপির হয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশন, একতরফাভাবে মানুষকে খাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। কেন বাংলার মানুষ আত্মহত্যা করবে, কেন ভারতবর্ষের মানুষ ওই এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করবে, এর বিচার চাই। সেই জন্য আমরা পথে নেমেছি। রাজনীতির ময়দানে যুযুধান দুপক্ষ, দুটো নাম, মোদি, মমতা। কিন্তু বীরভূমে দুবরাজপুরে গেলে দেখা যাবে এই দুটো নাম এক পারিবারিক সম্পর্কে জড়িয়ে রয়েছে। কিরকম না, এখানে দিদি মমতা, ভাই মোদি। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজনীতির ময়দানে যুযুধান। বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি, মমতা। এখানকার মমতা মোদির মধ্যে রাজনীতির কোনো লড়াই নেই, আছে রক্তের সম্পর্ক। দিদি মমতা, ভাই নরেন্দ্র মোদি। দুবরাজপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া। এখানকার বাসিন্দা নরেন্দ্র মোদি। 2002 সালের ভোটার তালিকায় তাঁর নামও রয়েছে। দুবরাজপুরের এই নরেন্দ্র মোদির 3 দিদি। বড় দিদির নাম মমতা, তার বিয়ে হয়ে গিয়েছে, থাকেন কলকাতায়। দুবরাজপুরে নরেন্দ্র মোদির চাল ডালের দোকান। একটা সময় মোদি পরিবার থাকতো রাজস্থানে। দীর্ঘদিন আগে সেখান থেকে চলে আসে বীরভূমের দুবরাজপুরে। ছোট থেকে আমার জেঠাটার নাম রেখেছিল, তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি। এটা এখন নেই, তো এইটা জিনিসটা প্রচলিত হচ্ছে। তো এতে আমার কোনো, এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে। ইনসিডেন্সলি, কোইন্সিডেন্সলি, যেমনি হোক আমাদের ভাই বোন তৈরি করে পাঠিয়েছে এই আর্থে। তো আমরা একটা ভাই বোনের রিলেশন বিলং করছি। না, আমি ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে পারতাম না, কেন কি বড় না। হ্যাঁ, তো আর এমনি আমার ভাই খুব মানে লাভেবল। যেটা রাজনীতিতে কোনোদিনই সম্ভব নয়, সেটা আমরা এখানে দেখছি। এটা ভালো, আপনারা এটা খুঁজে পেয়েছেন, আমাদেরকে দেখাচ্ছেন, এটাও আমরা উপভোগ করছি। ভোটার লিস্ট দেখে জানতে পারলাম তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। বেশ এটা কৌতূহল, হাসির বিষয় যে আমাদের এখানে আমাদের প্রতিবেশী, আমাদের ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদীকে পেয়েছি। এবং অ্যাকচুয়ালি তার বাড়িতে তার একটা বোনও বেরিয়েছে, তার নাম মমতা। সেটাও একটা বিষয় যে এক ঘরেই মমতা এবং নরেন্দ্রকে আমরা পেয়েছি। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।